যোগসূতে বিজয়ীদের তারেক রহমান কেন এখনো অভিনন্দন জানাচ্ছেন না? আমিরে জামাত সুযোগে অসাধারণ ঘটনা ঘটিয়ে দিয়েছেন। দর্শক, যোগসু বিজয়, শিবিরের যোগসু বিজয় নির্বাচনের আগে আগামী নির্বাচনে জামাতের বিজয়কে আরেক ধাপ সহজ করে দিল। বিএনপিকে একটা বিশাল ফুটবলের মতো একটা লাথি মেরেছে, অনেক পিছনে চলে গেছে। গোলপোস্ট থেকে বিএনপি অনেক পেছনে, মোটামুটি মাঝপথে এসেছিল মিডফিল্ডে, এমন লাত্তি খেয়েছে যোগসু থেকে, অনেক পিছনে চলে গেছে। এই জায়গায় বিএনপি কিং কর্তব্য বিমূঢ়, হতাশ। এই জন্য এতটা হতাশ যে এখন বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়, সেটাকেও বিএনপি বলে বিচ্ছিন্ন ঘটনা। আর মানে কোনো আন্দোলন করবো না, বিচার টিচার চাই না, আর বিচ্ছিন্ন ঘটনা। এটা নিয়ে আবার বিচার কি? এটা নিয়ে এবার আন্দোলন কিসের? যে সেটআপ আমি দিয়েছি ক্ষমতায় আসতে পেছনের দরজা দিয়ে ভোট চুরি করতে, এই সেটআপ থাক ভাই, বিএনপি নেতাদের হত্যা করে করুক। এই হচ্ছে তারেক রহমানের রাজনীতি। এটা সালাউদ্দিন আহমেদের মাধ্যমে করিয়েছে। এর মানে যোগসু বিএনপিকে ভালো বেকায়দায় ফেলেছে। এমনিতেই হতাশ, চোখে কানে কিছু দেখে না। তারেক রহমানের নিজের মেকানিজম ফেল। তারেক রহমান নিজে টাকা ঢেলেছেন, ছাত্রদলকে আনলিমিটেড টাকা দিয়েছেন, কিন্তু মজার বিষয় হচ্ছে যে তারেক রহমানের সংগঠন ছাত্রদল বিএনপি এরা এতটা অসৎ যে টাকা দিলে ওই টাকা খরচ করেন, ওরা নিজেরা খেয়ে ফেলে। যেমন বিএনপির এক নেতা, তার 3 জন বডিগার্ড আছে, দরজার সামনে একজন, দোতলার সিঁড়ির মাঝখানে একজন এবং দরজার সামনে একজন। এখন এক ভিক্ষুক নিচ থেকে টাকা চেয়েছে যে বাবা তুমি তো নির্বাচন করবা, আমাকে ভিক্ষা দাও। এখন ভিক্ষা 1000 টাকা দিয়েছে। এখন প্রথম বডিগার্ড যিনি দরজার সামনে, তিনি ওই 1000 টাকা পকেটে ঢুকিয়ে আর এক পকেট থেকে 500 টাকা বের করে দ্বিতীয় যে বডিগার্ড যে সিঁড়ির মাঝখানে আছে তাকে দিয়েছে। তিনি আবার যিনি একদম বাইরে দরজার সামনে আছে তার কাছে দিয়েছে 100 টাকা। 400 টাকা দ্বিতীয় জন মেরে গেছে। আর একদম যিনি আছেন বাইরে বডিগার্ড, তিনি 100 টাকা পকেটে ঢুকিয়ে 5 টাকা বের করে ভিক্ষুকে দিয়েছেন। তো ভিক্ষুক তো বলে ফেলেছে বাবা এতক্ষণ দাঁড়াইলাম 5 টাকা দিলা। তাই বিএনপি নেতা বলল যে তোরা এটা শুরু করে দিলি, হতাশ। একটা নাটক থেকে বললাম, শর্ট ফিল্ম পোলাপান বানিয়েছে, মজা করে দেখেছি, ভালো লেগেছে, আপনাদের সাথে শেয়ার করলাম। এখন তারেক রহমানের অবস্থা হচ্ছে এরকম। তারেক রহমান যোগসুতে টাকা দিয়েছেন, বাবা তোমরা যত টাকা লাগুক শিবিরকে হারাও ভাই। কিভাবে হারাও? আমি ফোন দিই, আমার দরবারে নিয়ে আসো। কারণ ছোট্ট একটা ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিপি ইলেকশন করছে, ও যদি আমার দরবারে আসতে পারে, ওরে ক্ষমতায় আসলে আমরা বড় পত্তর দিব, এই লোভ দেখিয়েছি, টাকা পয়সাও দিলাম, তারপরে ওকে বসিয়ে দিই, শিবিরকে হারাও। এই কাজ করেছে তারেক রহমান, তারপরও পারেনি। পারবে কিভাবে? ওই যে টাকা পয়সা যা দিয়েছে ওরা তো খেয়ে দিয়েছে, ওই টাকা পয়সা তো ওরা খরচ করে নাই। নির্বাচন করার জন্য বাজেট আপনি তারেক রহমান নিজে তো আর দেয়নি, যার মাধ্যমে যার কাছে দিয়েছে, যার মাধ্যমে ওরা খেয়ে দিয়েছে। তো ওইটার আসল জায়গায় খরচ করতে পারেনি। অবশ্যই এইভাবে টাকা দেয় এটা আরেকটা অন্যায়, কিন্তু তারেক রহমান দিয়েছে। তারেক রহমানের কাছে তো ন্যায় অন্যায় কিছু নেই। যিনি সারা জীবন 10% চান্দা খাইতে পারেন, তার কাছে তো এইসব চান্দা দেওয়া কোনো ব্যাপার না। তো এখন যেভাবেই হোক না কেন তারেক রহমান ধরা খেয়ে, তার রাজনীতি এলোমেলো হয়ে তিনি পরাজিত হয়েছেন। এই পরাজয় যোগসুতে ছাত্রদলের পরাজয়, তারেক রহমানের পরাজয়। এটাকে আমি রাকিবের পরাজয় বা এটা দেখি না, এটাকে আমি দেখি তারেক রহমানের পরাজয় হিসেবে। তারেক রহমান পরাজিত হয়েছে, ঠিক আছে, পরাজিত হলো যিনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। তারেক রহমান তুলনামূলকভাবে ভদ্র, স্মার্ট, কম কথা বলেন, তার কথাবার্তা যথেষ্ট পরিশীলিত। দুই একটা ভুলভাল কথা বলেন, গুজবও দুই একটা প্রচার করেন। যেমন এআই জেনারেটেড ছবি দেখে তিনিও বিভ্রান্তের শিকার হয়েছেন, এটা আমরা দেখেছি। যেমন জামাত জান্নাতের টিকিট বিক্রি করে, এরকম একটা কথা বলেছিলেন। ওই এআই দিয়ে একটা ফটো বানিয়েছে কারা, জামাতের এয়ানত রশিদে, সেখানে লিখে দিয়েছে যে এটা জান্নাতের টিকিট। ওইটা দেখে তারেক রহমান বলেছে। তো তারেক রহমান এরকম গুজব প্রচার করেছেন। তারপর ওভারঅল ভুলভাল কথা আমিরে জামাতও বলেন। সেখান থেকে তারেক রহমান যথেষ্ট পরিশুদ্ধ, স্মার্ট মনে হয়েছে। বিশেষ করে খালেদা জিয়ার জানাজায় তিনি স্বল্পভাষীর পরিচয় দিয়ে মাত্র 2টা লাইন বলে তিনি প্রশংসায় বেসেছেন। যে জাস্ট 2টা কথা বলেছেন যে আমি মরহুমার বড় ছেলে তারেক রহমান, যদি মরহুমার কাছে বেগম খালেদা জিয়ার কাছে কেউ কোনো টাকা পয়সা পেয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করবেন, বড় ছেলে হিসেবে আমি
পরিশোধ করব এবং কোনো কথাবার্তা আচার আচরণে কেউ কষ্ট পেলে অনুগ্রহ করে ক্ষমা করে দিবেন। দ্যাটস এন্ড। তা এটা যথেষ্ট প্রশংসিত হয়েছিলেন। তারেক রহমানের কিছু ভালো গুণ আছে 10% খাম্বার সাথে সাথে, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, এবং অত্যন্ত ভদ্র চেহারা, মার্জিত আচরণ। এই যে আমরা এত সমালোচনা করি, তারপরেও আমাদের সাথে দেখা হলে নিঃসন্দেহে তিনি বুকে জড়িয়ে ধরবেন, এটা আমি বিশ্বাস করি। যদিও এটা নতুনভাবেই ভদ্র হয়েছেন, একসময় ছিলেন না। একসময় যখন হাওয়া ভবন ছিল তারেক রহমান, হাওয়া ভবনের বাদশাহ ছিল তারেক রহমান, তখন হাওয়া ভবনে বিএনপি সিনিয়র নেতাদের সাথে বেয়াদবি করতেন, কাউকে কাউকে নাকি থাপ্পড়ও দিয়েছেন। এরকম অনেক ঘটনা আমরা শুনেছি। এবং 111 সরকারের সময় যখন সংস্কারপন্থী -2 সামনে এসেছে, তখন বিএনপির অনেক সিনিয়র নেতা তারেক রহমানের এই অপকর্ম অনেক কিছুই ফাঁস করে দিয়েছেন, এটা কিন্তু আমরা ভুলিনি। এবং তারেক রহমানের আচরণের সমস্যা ছিল, তবে লন্ডনে যে অনেক ম্যাচিউর হয়েছেন, পরিবর্তন হয়েছেন। তো সেই পরিবর্তন, ম্যাচিউরিটি থেকে যোগসুতে নির্বাচিতদের অভিনন্দন জানাবেন ভিডিও বার্তার মাধ্যমে কিংবা ফেসবুক পোস্টের মাধ্যমে, এটা একদম প্রত্যাশিত ছিল। কিন্তু আমি যখন কথা বলছি, এখন পর্যন্ত তারেক রহমান কিংবা বিএনপির কেউ বিজয়ীদের অভিনন্দন জানায়নি। এটা থেকে প্রমাণিত হয় যে তারেক রহমান এবং বিএনপি আসলে গণতান্ত্রিক রায়, জনগণের রায়কে শ্রদ্ধা করে না। দেখেন, ওখানে ছাত্র দলের কয়েকজন কিন্তু জিতেছে, যারা জিতেছে শিবিরের নেতৃবৃন্দ তাদেরকে বুকে জড়িয়ে ধরেছে, ওয়েলকাম জানিয়েছে। এর মানে, এবং আরো আপনারা দেখেছেন যে শিবির যেসব জায়গায় পরাজিত হয়েছে ছাত্র সংসদ নির্বাচনে, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিপি ক্যান্ডিডেট হিসেবে পরাজিত হয়েছে শিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস শিবির পরাজিত হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এজিএস বা জিএস যে কোনো একটা পরাজিত হয়েছে, ছাত্রদল জিতেছে। শিবির কিন্তু সবাইকে ওয়েলকাম জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে, আমিরে জামাত সবাইকে দাওয়াত দিয়েছেন। কিন্তু তারেক রহমান তো সেই ডাকসু জাকসু কোনো নির্বাচনে বিজয়ীদের একবার অভিনন্দন জানাতে পারেনি। তারুণ্যের, তরুণ প্রজন্মের 5 আগস্ট পরবর্তী সবচেয়ে জমজমাট নির্বাচন বিষয়ে তারেক রহমান কোনো মুখই খুলতে পারেননি। কেন? এটা তার ব্যর্থতা। এর মানে গণতন্ত্রের প্রতি তার শ্রদ্ধাবোধের অভাব, এটা প্রমাণিত। অথবা লজ্জায় যে তিনি নিজে চেষ্টা করে পারলেন না, কোন মুখে আমি অভিনন্দন জানাই। কিন্তু অভিনন্দন জানালে তিনি প্রশংসিত হতেন, বা যতটুকু ভুল করেছেন এটা কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারতেন, তার ইমেজ প্রতিষ্ঠিত হতো, সেটা পারেননি। এমনকি শেখ হাসিনার ফাঁসির দিন কোনো কথা না বলে তারেক রহমান আরেকটা ভুল করেছেন। তো দর্শক, এই জায়গায় আমিরে জামাত অসাধারণ কাজ করেছেন। তিনি যোগসূত্র বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন, এমনকি ছাত্র দলের যারা জিতেছেন তাদেরকে তো অভিনন্দন জানিয়েছেন। এবং আমিরে জামাত বিজয়ীদের সংবর্ধনা দেওয়া বা অনুষ্ঠান যা করেছে, সেখানে সব জায়গায় অন্যান্য যারা সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, আসুক বা না আসুক। এখানে শুধু শিবিরকে দাওয়াত দিয়েছে বিষয়টা এরকম নয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জাকসু নেতাদের শুভেচ্ছা জানান। বিএনপির ফাঁদে পড়ে ভিপি নূরের রাজনৈতিক ক্যারিয়ার প্রায় শেষের দিকে। অচিরেই ভিপি নূর রাজনৈতিক ডাস্টবিনে তার জায়গা হবে। জনপরিসরে, গণতান্ত্রিক পরিসরে, বাংলাদেশপন্থীদের পরিসরে, স্পেশালি তারুণ্যের পরিসরে ভিপি নূরের কোনো জায়গা থাকছে না। তার নতুন পরিচয় বিএনপির খাঁটি দালাল, টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড দালাল। ভিপি নূর তার দলকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মতামতকে উপেক্ষা করে নতুন ধারা রাজনীতি, তারুণ্য ভিত্তিক রাজনীতিগুলো সব খেয়ে দিয়ে, বিকাশে টাকা পয়সা মেরে, মেহেন্দি সাফাদির কাছ থেকে টাকা পয়সা এনে বিভিন্ন নাটক ফাটক করে এখন বিএনপির কোলে উঠেছেন। বিএনপিকে চাঁদাবাজ বলে, বিএনপিকে নানান গালিগালাজ করে বিএনপির কোলে উঠেছেন। নিজের দলটাকে শেষ করে দিয়েছেন। যে দলের সেক্রেটারি জেনারেল বিএনপিতে যোগ দেয় এবং তিনি নিজে বিএনপির জোটের প্রার্থী, ওই দলের কোনো অস্তিত্ব থাকে? এর মানে বিএনপি বলতে কিছু নেই, গণ অধিকার পরিষদ বলতে কিছু নেই। গণ অধিকার পরিষদ এখন বিএনপির সি টিম আর ডি টিম, বি টিম হওয়ার যোগ্যতা রাখে না। ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ বলে যে ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে। হাসানুল মামুনের মায়ের খাবে শীঘ্রই ভিপি নূর, আর ব্যালট বক্সে জবাব তো পাবেই। আর গণ অধিকার পরিষদের রাজনৈতিক দোকানদারি শেষ হয়ে যাচ্ছে। এখন গণ অধিকার পরিষদে 2 দিন পর কেউই থাকবে না। নতুন যাকে সেক্রেটারি নিযুক্ত করা হয়েছে হাসানুল মামুন, ভালো ছেলে, তিনিও থাকবেন না, দেখবেন। তো দর্শক, ভিপি নূর বলছেন বিএনপি ব্যতীত কেউ দেশ চালাতে পারবে না, নুরুল হক নূর। দেখেন, বিএনপির দালালি এইভাবে বিএনপিও করে না। বিএনপি ব্যতীত কেউ দেশ চালাতে পারবে না, তাহলে নির্বাচনের দরকারটা কি?
তাহলে বিএনপিকে গায়ের জোরে ক্ষমতা এনে দিন, অথবা ইন্টারিম গভর্নমেন্টের মতো নির্বাচিতভাবে ক্ষমতায় আসুক। অথচ এতদিন অন্য কথা বলেছে ভিপি নূর। আর বিএনপি ব্যতীত কেউ দেশ চালাতে পারবে না, এটা কেন বলছে? এর ভিত্তি কি? বিএনপির মতো খারাপ কেউ দেশ চালাতে পারবে না, যারাই আসুক বিএনপির চাইতে ভালো হবে। এমন আওয়ামী লীগের শাসন বিএনপির চাইতে 1000 গুণ ভালো ছিল, এটা যে কেউ বিশ্বাস করে, বিলিভ ইট অর নট। অনেক বলবেন যে এটা একটু বাড়াবাড়িমূলক কথা হয়েছে না। আমি আমার ড্রাইভারের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করলাম যে মানুষের মতামত কি, একটু খোঁজ নিয়ে দেখো। তো সে বলল যে স্যার আসলে তো অনেকে বলছে বিএনপির চাইতে আওয়ামী লীগ ভালো। কেন? যে প্র্যাকটিক্যাল সুবিধাভোগী, রাস্তাঘাট, বিদ্যুৎ, নানান এক্সাম্পল দিল। মানে তার মাধ্যমে একটা সার্ভে করেছি তার ওই সার্কেলে, কারণ সব সার্কেলে তো আমরা মিশতে পারি না। এর মানে মানুষ ট্রুলি মনে করে যে বিএনপি আওয়ামী লীগ এক হলো আওয়ামী লীগের যোগ্যতা বেশি, তারা উন্নয়ন করেছে। তা আসলে হাসিনা যতটুকু উন্নয়ন করেছে শত ফেসিবাদের মধ্যেও বিএনপি তার অর্ধেকও করতে পারতো না। বিএনপি আসলে দেখতেন শুধু খাম্বার খাম্বা, কোনো বিদ্যুৎ নাই। এখন তো আপনারা 24 ঘন্টায় বিদ্যুৎ পান, এবং বিদ্যুৎ খাতে লুটপাট হয়েছে অনেক, কিন্তু তারপরও বিদ্যুৎ তো পান। আর হাসিনা আসলে ওটাও পেতেন না যদি বিএনপি থাকতো। সেই বিএনপি নোংরা দালালি করছে ভিপি নূর। কারণটা কি? কারণটা হচ্ছে ভিপি নূর বিএনপির কাছে বিক্রি হয়ে গেছেন। এখন তারেক রহমান যদি বহিষ্কার টহিষ্কার করে কোনো না কোনো ভাবে হাসানুল মামুনকে থামায়, তাছাড়া ভিপি নূরের কোনো উপায় নাই। ভিপি নূর রাজনীতিতে ধৈঞ্চা। এখন যেটা হবে, ভিপি নূর নির্বাচনে পরাজিত হবেন, ভিপি নূর আসনে জামাত জিতবে, হাসানুল মামুন সেকেন্ড হবে, ভিপি নূর থার্ড হবেন। এবং সেকেন্ড বা এই নির্বাচনে পরাজিত হওয়ার পর ভিপি নূর বিরোধী দল হিসাবে বা কোনোভাবে আর দাঁড়াতে পারবে না, কারণ বিএনপির মধ্যে বিলীন হয়ে গেছেন। তার দলে কেউ নাই এখন আর। কারণ কোটি কোটি টাকার নমিনেশন বিক্রি করে তারপরে নিজেই বিক্রি হয়ে গেছেন। তো এই যে বাটপারি, মানুষ অনেকবার তাকে ক্ষমা করেছে, বিকাশের ইস্যু ক্ষমা করেছে, নগদের ইস্যু ক্ষমা করেছে, ইসরায়েলের ইস্যু ক্ষমা করেছে, কিন্তু এবার যা করেছে এটা আর জনগণ ক্ষমা করবে না। কারণ কেন ক্ষমা করেছে? যে অপরাধ যাই করুক, দুর্নীতি, বিকাশের টাকা মেরে দেয়া যাই করুক, দিন শেষে ফেসিবাদের বিরুদ্ধে ভিপি নূর সোচ্চার ছিল। কিন্তু এখন তার ফেসিবাদ নাই। এখন যে ভুল করলো, এই ভুল ক্ষমা করার কোনো প্রেক্ষাপট বা গ্রাউন্ডেই তৈরি হবে না। তো বিএনপি ব্যতীত কেউ দেশ চালাতে পারবে না, এটা এই বক্তব্য প্রমাণ হচ্ছে যে ভিপি নূর বিএনপির কাছে পুরোপুরি বিক্রি হয়ে গেছেন। ভিপি নূর কোনো রাজনীতি নাই। আর তার দলের রাজনীতি থাকলে অ্যাটলিস্ট বলতেন যে ভবিষ্যতে গণ অধিকার পরিষদ দেশ চালাবে। যেমন এনসিপি বলছে যে 10 বছরের মধ্যে আমরা ক্ষমতা আসবো, নইলে রাজনীতি ছেড়ে দিব। এনসিপি স্বপ্ন দেখছে যে একজন হবে ইমরান খান বা অমুক্ত নানান কিছু। কিন্তু ভিপি নূর যে একদিন গণ অধিকার পরিষদ এই করবে সেই করবে, ওগুলো আর কিছু বলতে পারছে না। যে বিএনপি হচ্ছে আব্বা, বিএনপি ব্যতীত কেউ পারবে না। এবং ভিপি নূরের রাজনীতি নাই, তার পলিটিক্যাল ক্যারিয়ার শেষের মধ্যে দিয়ে নির্বাচন পরাজিত হওয়ার পর পার্টি অফিসের ভাড়াও দিতে পারবে না। আগামী নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি একটা নতুন সমীকরণ দেখবেন, যে রাজনৈতিক দোকানদারি, বহুদলীয় গণতন্ত্রের নামে যে বাটপারি, বিএনপির বি টিম, ঐক্যমত কমিশনে যে বাটপারি গুলো হয়েছে, যে দল আসলে সব বিএনপির দালাল ছিল, এগুলো এখন দল বিলুপ্ত করে বিএনপিতে যোগদানের মাধ্যমে এটা স্পষ্ট হয়েছে। তো এই যে ঐক্যমত বহুদলীয় গণতন্ত্রের নামে অনেক দল, আসলে এগুলো বড় দলের বি টিম। তো এগুলো নির্বাচনে পরাজয়ের পর এগুলোর অস্তিত্বও থাকবে না। তখন অনেকে চাকরি খুঁজবে, অনেকে বিদেশে যেতে চাইবে। তো বাংলাদেশের রাজনীতিতে নতুন পার্টি দেখবেন, এবং এই শত শত রাজনৈতিক দোকান, এগুলো দেখবেন না, এগুলো শেষ হয়ে যাবে। আগামী নির্বাচনের পর এরা পার্টি অফিসে ভাড়াও দিতে পারবে না। বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতা এসে দেশকে স্থিতিশীলভাবে পরিচালনা করতে পারবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক। এর চাইতে বাটপারি কথা হয় না। যে বিএনপি চান্দাবাজি করে, যে বিএনপি ভিপি নূরকে পিটায়, যে বিএনপি 2 গ্রুপে মারামারি করে 215 জনের মতো হত্যা করে, 10% সব জায়গা থেকে নেয়, এরা নাকি স্থিতিশীলভাবে দেশ চালাবে। গত 1.5 বছর কি প্রমাণিত হয়েছে? বিএনপি কি স্থিতিশীলতা করতে পারে? এক পার্টিকে স্থিতিশীল করতে পারে না। যেই দলের অন্তর্কন্দলে 200+ মানুষ নিহত হয়, জীবন দেয়, সেই দল স্থিতিশীলভাবে দেশ চালাবে। এর চাইতে চাপাবাজি আর কিছু হয় না। এইটা বিভিন্ন, এই চাপাবাজি করছেন বিভিন্ন, অথচ এর বিরুদ্ধে বিভিন্ন বলতেন এক সময়। তাহলে স্থিতিশীলতা কত প্রকার কি? জামাতের দিকে তাকান, বাংলাদেশের সর্ববৃহৎ দল জামাত ইসলামী,
তাদের মধ্যে কোনো ইন্টারনাল কোন্দল আছে? সর্ববৃহৎ ছাত্র সংগঠন, ক্ষমতাসীন ছাত্র সংগঠন এখন বিশ্ববিদ্যালয়গুলোতে, কারণ ভিপিজিএস সহ সব ছাত্র পদে নির্বাচিত তারা। শিবির, এই সর্ববৃহৎ ছাত্র সংগঠনের কমিটি গঠন হলো, কোন ধরনের অন্তর্কন্দলের কথা শুনেছেন? কোন ইখতিলাফের কথা শুনেছেন? শৃঙ্খলা কি কি, স্থিতিশীলতা কত প্রকার ও কি কি, এটা তো জামাত শিবির দেখিয়ে দিয়েছে। বিএনপি কি করেছে? বিএনপি লাশ উপহার দিয়েছে, আর এই বিএনপি নাকি স্থিতিশীল ভাবে দেশ চালাতে পারবে। তাহলে তোমরা কারা বাবা? তোমরা পারবে না? এই জন্য বলছি যে ভিপি নূরের রাজনীতি নাই এবং নিজেকে বিক্রি করে দিয়েছেন, ক্যারিয়ার শেষ। এই ছেলে রাজনীতিতে আর উঠে দাঁড়াতে পারবে না, লিখে রাখেন। মাহমুদুর রহমান মান্নারা অ্যাটলিস্ট কিছুটা হলেও রেলেভেন্স রাখতে পেরেছেন দীর্ঘদিন। মানে কেমন যেন আসলে ডাকসু ভিপিরা রাজনৈতিক দোকান খুললে এরা কেমন যেন ধৈর্য হয়ে যায়, যেমন আসম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, ওরকম দেখবেন ভিপি নূর। কিন্তু হ্যাঁ, বড় দলে যদি থাকে, যেমন আমানুল্লাহ আমান হিট, এমপি মন্ত্রী, কারণ বড় দলে আছেন। আর আওয়ামী লীগে এরকম আছে। এই ভিপি নূরের অবস্থা হবে ওই সাবেক ডাকসু ভিপিদের মতোই। কিন্তু ভিপি নূর যদি জামাত ইসলামীতে থাকতেন অথবা জামাতের সাথে জোট করতেন, এনসিপি যেরকম হিট দল হিসেবে টিকে থাকবে, ওরকম টিকে থাকার সম্ভাবনা ছিল। মূলত ভিপি নূরের গণ অধিকার পরিষদের রাজনীতি শেষ হয়েছে এনসিপি গঠনের মধ্য দিয়ে। বাকিটা এবার ভিপি নূর নিজেকে বিক্রি করে দেওয়ার মাধ্যমে শেষ করছেন।